চোখে দেখিস না নাকি চোখ বাসায় খুলে রেখেছিস? সরি, আসলে আমি দেখিনি। দেখিসনি নাকি দেখেও না দেখার ভান করছিস? সত্যি আপু, আমি দেখিনি। চুপ, তোর মতো ছেলে আমার ভালো করে চেনা আছে, ফাজিল কোথাকার। এই চুপ, থাপড়ায় তো সব দাঁত ফেলে দিব। তোকে বলছি না আমি তোর দেখে শুনে ধাক্কা দিইনি? কি আবার মুখে মুখে তর্ক করিস? আজ তোর 12টা বাজাবো। 12টা পর্যন্ত দাঁড়িয়ে থাকার কোনো ইচ্ছে আমার নাই। দেখি সাইড হ, আমাকে কলেজে যেতে হবে। তোকে আমি দেখে নিব। পরে দেখবি কি রে, এখনই একটা ছবি তুলে নে। বলেই চলে আসলাম। ধুর, মুডটাই নষ্ট করে দিল শালি হারামজাদি গুন্ডি মেয়ে। এখন পরিচয়টা দেওয়া যাক। আমি আপনাদের কমেডিয়ান রাইটার সামির, বাবা মায়ের বান্দরের থুক্কো, আদরের বড় ছেলে। আজকে আমার কলেজের প্রথম দিন, সবেমাত্র বাসা থেকে বের হয়েছি। আর তখনই মেয়েটার সাথে ধাক্কা খেলাম। তারপর কি হলো সেটা তো দেখলেনি। গুন্ডি হলে কি হবে, চেহারাটা পরীর মতো সুন্দর। যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে কলেজে চলে এসেছি। দেখতে দেখতে কয়েকটা ক্লাস করলাম, আর বেশ কয়েকজনের সাথে বন্ধুত্ব হলো। যাদের সাথে পরিচয় হলো তারা হচ্ছে আলী, রাকিব, সাগর আর রাসেল। তো আমরা কয়েকজন মিলে ক্লাস শেষ করে ক্যান্টিনে বসে আছি। হঠাৎ একটা পিচ্চি এসে বলল, ভাইয়া, দিয়া আপু আপনাকে ডাকছে। কোন দিয়া আপু? আমার সাথে চলুন। চলো। আরে, এটা তো সকালে সেই গুন্ডি মেয়েটা। তার মানে এর নামই দিয়া। ওই এদিকে আয়। ব্যবহার দেখে মনে হলো এক থাপ্পড় দিয়া 32টা দাঁত ফালাই দিই, কিন্তু কলেজে নতুন দেখে কিছু বললাম না। ওই কথা কানে যাচ্ছে না? আপু, আপনি আমার সাথে এইরকম ব্যবহার করছেন কেন? ওই তোর সাথে কিভাবে কথা বলতে হবে? কেন ডেকেছেন বলুন? তোর সাথে প্রেম করবো বলেই ডাকছি। কি প্রেম করবি? বলেই দিয়া আর ওর বান্ধবীরা সবাই একসাথে হেসে উঠল। মন্ডায় কয় সবগুলোর লাঠিতে পিটাইয়া তক্তা বানাই দেই। কিন্তু কিছু না বলে চলে আসলাম বন্ধুদের কাছে। দোস্ত, মালটা কিডা রে? ও হচ্ছে পুলিশ কমিশনারের রাফিকুল সাহেবের মেয়ে। ওকে দেখলে সবাই ভয় করে। ওকে কেউ ডিস্টার্ব করলে ওর বাবাকে বলে দেয়, আর ওর বাবা এসে ছেলেটাকে তুলে নিয়ে যায়। ও এই ব্যাপার, কমিশনারের মেয়ে গুন্ডি কমিশনার। কিন্তু কেন? কিছু না, চল বাসায় যাই। তারপর বাসায় আসলাম, খাওয়া দাওয়া করে একটা ঘুম দিলাম। রাতে ঘুম থেকে উঠে আবার খেয়ে আবার ঘুমিয়ে পড়লাম। কাজ নেই, বেকার। আপনাদের কমেডিয়ান রাইটার ভাই, তাই খায় আর ঘুমায় আর বাপের কাছে মার খায়। সকালে ঘুম থেকে উঠে নাস্তা করে কলেজে গেলাম। যেই মাত্র কলেজ গেটে পা দিছি তখনই, এই হারামি এদিকে আয়। আপনার এই কন, আমার নাম সামির, আমার ডাকতেছে হারামি বলে। মন্ডাই কি যে কয়, সবগুলারা ধরে আসার দিই। কি হয়েছে বলুন? আর আমার নাম হারামি না, আমার নাম সামির। তোর নাম দিয়ে আমি কি করব? আর শোন, এখন থেকে কলেজে ঢুকতে গেলে আমাদের সালাম দিয়ে কলেজে ঢুকবি, আর তোর টাকা দিয়ে আমাকে ফুচকা খাওয়াবি। কথাটা বলার সাথে সাথে ঠাস। আপনারা আবার কি ভাবছেন আমাকে মারলো? না, আমি মারলাম। সকাল সকাল মেজাজটা গরম করে দিল। বাবা, তুমি মনে হয় কলেজে নতুন, তুমি তাড়াতাড়ি চলে যাও, না হলে তোমার সমস্যা হবে। আমার কিচ্ছু হবে না স্যার, আপনি কোনো চিন্তা করেন না। স্যারের সাথে কথা বলতে বলতে আমি খেয়ালই করিনি এতক্ষণে কলেজের সব স্টুডেন্টরা এখানে চলে এসেছে, আর আমার দিকে এমনভাবে তাকিয়ে আছে নিজেকে এই মুহূর্তে মঙ্গল গ্রহের প্রাণী বলে মনে হচ্ছে। আর এদিকে দিয়া তার বাবাকে ফোন করে আসতে বলেছে। কিছুক্ষণ পর দিয়ার বাবা আসলো, তারপর আমাকে বলল, ওই তোর সাহস কিভাবে হয় আমার মেয়ের গায়ে হাত তোলার? বলে আমাকে একটা থাপ্পড় মারলো। দেখুন স্যার, আপনার ভুল হচ্ছে, দোষটা আমার না, আপনার মেয়ের। কি তুই আমার সাথে তর্ক করছিস? তোকে আজ আমি মেরেই ফেলবো। বলে লাঠি নিয়ে আমার দিকে এগোতে লাগলো। হঠাৎ প্রিন্সিপাল স্যার বলল, ছেলেটা খুব ভালো, এবারের মতো মাফ করে দিন। ঠিক আছে, আপনার কথায় ওকে ছেড়ে দিলাম। এরপর ওকে যেন আমার মেয়ের আশেপাশে না দেখি। বলে দিয়াকে নিয়ে চলে গেল। আমিও কলেজ থেকে বাইরে এসে একটা দোকানে বসলাম। তারপর একটা ব্যঞ্জন সিগারেট ধরালাম। সিগারেট টানছি আর ভাবছি কিভাবে এর প্রতিশোধ নেওয়া যায়। কলেজ থেকে বাসায় আসলাম, ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করলাম। তারপর বাইরে গেলাম বন্ধুদের সাথে আড্ডা দিতে।
জেনে রাখা ভালো, কলেজের ওই ঘটনার সময় আমার বন্ধুরা ওখানে ছিল। দোস্ত, আমি প্রতিশোধ নিতে চাই। কিন্তু কিভাবে? টিয়াকে আমার প্রেমের ফাঁদে ফেলে। আইডিয়াটা খারাপ না। কিন্তু দিয়া কি তোর প্রেমে পড়বে? আরে বোকা, মিষ্টির ঘ্রাণ পেলে মৌমাছির অভাব হবে না। মানে বুঝলাম না। বুঝতে হবে না, চল। চল। তারপর বাসায় এসে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম ভাঙলো আম্মুর ডাকে। ঘুম থেকে উঠে নাস্তা করে কলেজে গেলাম। কলেজে গিয়ে দেখি দিয়া ও তার বান্ধবীরা মাঠের মধ্যে বসে আড্ডা দিচ্ছে। আমি যেতেই দিয়া বলে উঠল, এই ছেলে, এদিকে আসো। কি ব্যাপার, আজকে তুমি করে বলছে কেন? এতদিন তো তুই করে বলতো। জি বলুন। কালকের ঘটনার জন্য সরি, আসলে ভুলটা আমারই ছিল। মনে মনে ভাবলাম, কি ব্যাপার, একদিনের মধ্যে এত পাল্টে গেল কিভাবে? আবার কোনো ফান্দে ফেলবে না তো? আবার ভাবলাম, সে যখন নিজের ভুল বুঝতে পারছে তখন মাফ করে দিই। তাছাড়া দিয়াকে আমার প্রেমে ফেলার এটাই বড় একটা সুযোগ। না, এই সুযোগ হাতছাড়া করা যাবে না। আপনারা কি বলেন? শুধু তামাশা দেখেন, কাজ কাম তো আর নেই। ওই কি হলো, কি ভাবছো? না কিছু না। তার মানে আমাকে মাফ করবে না? করব, কিন্তু একটা শর্তে। কি শর্ত? উই আর ফ্রেন্ডস নাও। ইয়েপ, শিওর। চলো, আজকে ক্লাস করব না। কেন? আজকে আমরা পার্কে ঘুরতে যাব। কিন্তু আমাকে থামিয়ে দিয়ে। কোনো কিন্তু না, চলো। চলো। তারপর আমরা দুজন একসাথে পার্কে গেলাম। মেয়েটাকে যতই দেখছি ততই প্রেমে পড়তে ইচ্ছে করছে। কুণ্ঠির আড়ালে ওর একটা মায়াবী চেহারা আছে, সেটা এখন দেখলাম। অপূর্ব সৌন্দর্য, পুরাই ক্রাস্টেড। থুক্কু, ভুলে বলে ফেললাম, আপনারা আবার কাউকে বলবেন না। আমার না ফুচকা খুব ফেভারিট। তো আমি খাবো। হো, নো প্রবলেম, চলো। শালি, আমার টাকা খাইতে এসেছিস? এমনি এতিম মানুষ, আপনারাই তো ভালো জানেন। দুজনে খুব এনজয় করলাম, একসাথে হাত ধরে হাঁটা, ফুচকা খাওয়া, আরও অনেক কিছু। এত কিছুর মাঝে আমি ভুলেই গেছিলাম আমার প্রতিশোধ নেওয়ার কথা। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল। হঠাৎ খেয়াল করলাম কয়েকটা ছেলে কিছুক্ষণ ধরে আমাদেরকে ফলো করছে। কিন্তু তার চেয়েও বেশি অবাক হলাম যখন দিয়া আমাকে বলল, তুই কি ভেবেছিস তোর মতো একটা ছেলের সাথে বন্ধুত্ব করবো আমি? তার মানে এই ছেলেগুলো তোমার ভাড়া করা গুন্ডা? যেদিন তুই আমাকে থাপ্পড় মেরেছিলি সেদিনই আমি মনে মনে ঠিক করেছিলাম এটার প্রতিশোধ আমি নিবই। কিন্তু আমি ভাবতেও পারিনি আমার প্রতিশোধটা আমি এত তাড়াতাড়ি নিতে পারবো। দিয়ার সাথে কথা বলতে বলতে আমি যে মেসেজ করে আমার বন্ধুদেরকে কখন আসতে বলেছি সেটা দিয়া লক্ষ্য করেনি। আমি শুধু কমেডি গল্প লিখি বলে সবাই আমায় জোকার ভাবে। আমিও কম কিসে, আপনারাও আবার আমারে জোকার ভাইবেন না। দিয়ার গুন্ডারা যখন আমাকে মারতে আসলো ঠিক তখনই আমার বন্ধুরাও এসে হাজির। তারপর আর কি, আপনারা তো জানেনই, জোকার থুক্কু নায়ক কখনো মার খায় না। আর আমার বেলায়ও তার উল্টাটা হয়নি। কিছু বুঝে ওঠার আগে আমার বন্ধুরা গুন্ডাগুলাকে মেরে তক্তা বানিয়ে দিছে। তারপর আমি দিয়াকে বললাম, দেখো দিয়া, তোমার বাবা আমাকে যখন থাপ্পড় মেরেছিল আমি ইচ্ছা করলে তখনই তার প্রতিশোধ নিতে পারতাম, কিন্তু কেন নেনি জানো? কেন? কারণ প্রথম যেদিন তোমার সাথে ধাক্কা লেগেছিল আমি সেদিনই তোমার প্রেমে পড়ে গেছি। আসলে দিয়াকে আমি প্রথম দেখাতেই ভালোবেসে ফেলেছি, কিন্তু ধুর, বাকিটা নিজেরাই বুঝে নেন। তোর মতো ছেলের সাথে প্রেম করবো আমি? এটা তুই ভাবলি কি করে? কেন, আমার সাথে প্রেম করতে প্রবলেমটা কোথায়? আমি কমেডি জোক থুক্কু গল্প লিখি বলে আমার সাথে কেউ প্রেম করতে চায় না। আমি কি জোকার নাকি? তোমার ভালোবাসা আমি বুঝি। যেই শুনেছো আমাদের অনেক টাকা পয়সা আছে আর তখনই আমার সাথে প্রেম করার তোমার ইচ্ছে জাগলো, তাই না? দেখো, আমি তোমার টাকা পয়সা কিছুই চাই না, আমি শুধু তোমাকে চাই। ওকে, আমার প্রেমে পড়ার একটা কারণ বলো যার জন্য তুমি আমার প্রেমে পড়েছো। আচ্ছা, তোমার প্রেমে না পড়ার একটা কারণ বলো তো।
আমি তোমাকে ভালোবাসি না, আর কোনোদিন বাসতেও পারবো না। তুমি আমাকে আজ হোক বা কাল ভালো তো আমাকেই বাসবে। তুই তুই আমার সাথে চ্যালেঞ্জ করছিস? কমেডিয়ান জোকার কথাকার। এই নে, যা ভেবেছিলাম। চ্যালেঞ্জ না, আমার ভালোবাসার কনফিডেন্স থেকে বলছি। তুই থাক তোর ভালোবাসা নিয়ে, আমি গেলাম। প্লিজ আমার কথাটা শুনে যাও। আমার কথা না শুনেই দিয়া চলে গেল। রাগ করে বাসায় চলে আসলাম। এসে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়লাম। সকালে উঠে নাস্তা করে বন্ধুদের সাথে আড্ডা দিতে গেলাম। দোস্ত, একটা উপায় দে না, কিভাবে দিয়াকে প্রেমে ফেলা যায়। প্রেমে ফেলার কথা কি বলছিস রে? তুই তো নিজেই দিয়ার প্রেমে পড়ে গেছিস। দোস্ত, তুই একটা কাজ কর, তুই একটা মেয়ের সাথে কয়েকদিন প্রেমে অভিনয় কর, আর এমনভাবে অভিনয়টা করবি যাতে দিয়া তোকে দেখতে পায়। আইডিয়াটা খারাপ না। বাট মেয়ে পাবো কোথায়? কেন? প্রিয়াকে বল, তাহলেই তো হয়। প্রিয়া হলো আমার বন্ধু রাসেলের প্রেমিকা। তাও ঠিক। অনেক কথা হলো, এখন বাসায় চল। চল। তারপর বাসায় আসলাম, আর বাসায় আসতেই দেখি মামা আর মামি আমাদের বাসায়। আমাকে দেখেই মামা বলল, কেমন আছো বাবা? জি মামা, ভালো। আপনি ভালো আছেন? হ্যাঁ বাবা, ভালো। তারপর সবাই একসাথে খেতে বসলাম। হঠাৎ মামা বলে উঠল, আগামী শুক্রবার বাবুর বিয়ে। আমার মামাতো ভাই। তোমরা কিন্তু 2 দিন আগে থেকেই যাবে, বিশেষ করে জোকার, ক্ষমা চাই, মানে সামির, কারণ এই বিয়ের সকল দায়িত্ব আমি তোমার হাতে দিলাম। জি মামা, আমি যাব। আর ভালো লাগে না এই জোকার কথাটা। আমি কি আসলেই জোকার? এইভাবে দেখতে দেখতে কয়েকদিন কেটে গেল, আর এই কয়েকদিন আমি কলেজেও যাইনি। আর 2 দিন পর আমার মামাতো ভাইয়ের বিয়ে। ভাবলাম আজ কলেজে যাব, কারণ দিয়ার সাথে দেখা করতে মন চাচ্ছে। বাসায় কাউকে কিছু না বলে সোজা কলেজে গেলাম, কিন্তু দিয়াকে দেখলাম না। মনটাই খারাপ করে দিল। হঠাৎ দেখলাম দিয়ার বান্ধবী দাঁড়িয়ে আছে। ভাবলাম তার কাছ থেকে খোঁজ খবর নিয়ে দেখি দিয়া কোথায়। এই যে শুনছেন? জি ভাইয়া, আমাকে বলছেন? তোমাকেই বলছি। আসলে আমি দিয়ার সাথে একটু দেখা করতে চাই, কিন্তু ও আজ কলেজে আসেনি। আসলে ভাইয়া, দিয়া তো ওর চাচাতো বোনের বিয়েতে গেছে। ধন্যবাদ বলেই চলে আসলাম। কিছুই ভালো লাগছে না। মনটা বারবার দিয়ার সাথে কথা বলতে চাচ্ছে। কলেজ থেকে বাসায় আসলাম। তাড়াতাড়ি রেডি হয়ে নে, আজকে তোর মামার বাড়ি যাব। মা, কাল গেলে হয় না? আসলে দিয়ার সাথে দেখা না করে মনটা যেতে চাচ্ছে না। না, হয় না, আজকেই যেতে হবে। তাড়াতাড়ি রেডি হয়ে নে। আচ্ছা। তারপর রেডি হয়ে মামার বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। মামার বাসা বেশি দূর হওয়ায় যেতে যেতে রাত হয়ে গেল। বাসায় পৌঁছে খাবার খেয়ে ঘুমিয়ে পড়লাম। আর একটা কাজ করতে লাগলাম আপনাদের জন্য। এফবিতে আপনাদের জন্য জোকারের হাসির জোকসের গল্প লিখতে লাগলাম। সকালে ঘুম ভাঙলো পানির ডাকে। আপনারা আবার ভাবতেছেন পানির ডাক এটা আবার কি? তাহলে শুনুন। খুব আরামেই ঘুমাচ্ছিলাম, হঠাৎ কোন হালায় যেন পানি ঢেলে দিছে। ওই কোন হালার পুতুলের গায়ে পানি ঢেলে দিল। ঠাস! ও মা গো, মারে কে? আমাদের বাসায় তো আমাকে মারার মতো কেউই নেই। তার মানে ভূত নাকি আবার? আল্লাহ গো, বাঁচাও! ভূত! ভূত! ভয় পাওয়ার কারণে মুখ দিয়ে কথাই বের হচ্ছে না। হঠাৎ কেউ আমার মুখ চেপে ধরলো। ওই, এত চিল্লাস কেন? আরে, এটা তো ভূত না, পেতনি। থুকু করি। বাঁচাও, বাঁচা! ওই, আবার চিল্লাস? আরেকবার চিল্লালে তোর নাড়ি ভুড়ি সব টেনে বের করবো। আল্লাহ গো, সকাল সকাল কোন বিপদে পড়লাম। ভালো করে চোখ মুখ মুছতে মুছতে যা দেখলাম, তাতে আমার বেহুশ হওয়ার মতো অবস্থা। আরে, এটা তো দিয়া। না না না, এটা হতে পারে না। এটা দিয়ার আত্মা হতে পারে। শালি, মরলি মরলি আমায় মারতে আইসোস? আবার চিল্লানি দেব, ঠিক তখনই দিয়া বলে উঠল, এই কুত্তা, তুই এখানে কেন? আরে, এটা তো দিয়াই, কারণ আত্মা তো কোনোদিন কলার ধরে না। ওই সেমরি, তুই এখানে কে? এটা আমার বান্ধবীর বাসা, এখানে আমি আসবো না তো তুই আসবি?
আরে টিয়ার বান্ধবী যে বললো টিয়ার চাচাতো বোনের বিয়ে, তার মানে ও আমাকে বোকা বানালো। ওরে শালি, তোরে পাইলে আমি হইয়া যাবো বাহুবালি, পরে তোরে মজা দেখাবো শালি। তার মানে মিমি ওর বান্ধবী? ও, আপনাদের বলতে তো ভুলেই গেছি, আমার মামাতো বোনের নাম মিম। হঠাৎ মিম এসে বলল। কি ব্যাপার ভাইয়া, কি হচ্ছে এখানে? মিমের মুখে ভাইয়া ডাক শুনে দিয়া মনে হয় আকাশ থেকে পড়লো। ভাইয়া মানে এই হারামজাদাটা তোর ভাইয়া? ওই গুন্ডি মাইয়া, আমাকে হারামজাদা বলবি না। 100 বার বলবো তুই হারামজাদা, কুত্তা, শয়তান। তুই হারামজাদি, কুত্তি, পিয়াতনি, শালি। তুই তুই তোকে আমি মাইরা হালামু। আমি তোর ঘাড় মটকামো। আমাদের ঝগড়া দেখে মিম ইতিমধ্যে বেহুশ হওয়ার মতো অবস্থা। মিম নিজেও জানে না আমি আর দিয়া দুজন দুজনকে চিনি। দিয়া, তুই ভাইয়াকে চিনিস? চিনি মানে অনেক ভালো করে চিনি। আগে যদি জানতাম ওই হারামজাদা তোর ফুফাতো ভাই, তাহলে আসতামই না। মিম, এই কুত্তিটা তো বান্ধবী, আমাকে আগে বলিসনি কেন? আগে যদি জানতাম এই কুত্তিটা এখানে আসবে, তাহলে আমি এখানে কখনোই আসতাম না। তোরে আমি টিয়াকে থামিয়ে দে বললাম। কি ভালোবাসবি? ওই, তোরা কি শুরু করেছিস এখানে? নাস্তা করবি, চল। তোরে আমি পরে দেখে নেব। আমিও কি? আমিও তোকে পরে দেখে নেব। আহা কি আনন্দ আকাশে বাতাসে। তার মানে বিয়ে বাড়িটা দিয়ে সাদেই কাটানো যাবে। ইস, ভাবতেই মনের মধ্যে বুলি ডান্স মানে লুঙ্গি ডান্স দিচ্ছে। তারপর সবাই মিলে নাস্তা করলাম। নাস্তা করতে করতে হঠাৎ মামা বলল, আমাদের এখানে একটা সুন্দর পাহাড় আছে, তোমরা সবাই গিয়ে দেখে আসতে পারো। মামা চলো, আমরা সবাই যাব। না বাবা, বিয়েবাড়ি অনেক কাজ আছে। তুমি একটা কাজ করো, মিমার দিয়াকে নিয়ে যাও। আমার কথা শুনে খুশির টেলায় খাবার টেবিলে লাফ দিয়ে উঠলাম। আমার লাফ দেওয়া দেখে সবাই আমার দিকে তাকিয়ে আছে, বিশেষ করে দিয়া। দিয়া মনে হয় বুঝতে পারছে আমি তার জন্যই লাফ দিছি। না মামা, কিছু না, আসলে পায়ের কাছে বিড়াল ছিল তো সেই জন্য। আমার কথা শুনে সবাই একসাথে হেসে উঠল। ব্যাপারটা বুঝতে পারলাম না, সবাই কেন হাসলো? আপনারা বলতে পারলে বইলেন। তাহলে তুমি মিমার দিয়া দুপুরে পাহাড় দেখতে যেও। না মামা, এখনই যাব বলেই মুখে হাত দিলাম। হায় হায়, আমি এটা কি বললাম? আমি মামার মুখের ওপর কোনোদিন কথাও বলিনি। সরি মামা, আসলে মুখ ফসকে বেরিয়ে গেছে। ইটস ওকে, লেটস এনজয়। থ্যাঙ্কস মামা। তারপর আমি দিয়া আর মিম পাহাড় দেখার উদ্দেশ্য বেরিয়ে পড়লাম। অনেকক্ষণ ধরে পাহাড়ে ঘুরছি, কিন্তু এখন পর্যন্ত আমার আর দিয়ার মধ্যে কোনো কথাই হয়নি। ভাইয়া চলো, ওই ঝর্ণার ওই দিকটাই যাই। চলো। ঝর্ণার ওইদিকে যেতেই দিয়া একটা খাদে পড়ে গেল, কিন্তু একটা গাছের ডাল ধরে আটকে আছে। অল্পের জন্য পড়েনি, বাট এখনো ঝুলে আছে। ভাইয়া, এখন কি হবে? প্লিজ দিয়াকে তাড়াতাড়ি তোলো, তাছাড়াও পড়ে যাবে। ভাবলাম এটাই দিয়াকে প্রেমে ফেলার দারুণ সুযোগ, কিন্তু যে বড় খাদ, একবার পড়ে গেলে তো নিশ্চিত মৃত্যু। কিন্তু দিয়া মরে গেলে আমার কি হবে? কারণ আমি তো দিয়াকে ছাড়া বাঁচবো না। প্লিজ আমাকে তুলো। লেংড়ি কোথাকার, চোখ কোথায় থাকে? হ্যাঁ, বাঁচাও। তুলবো, কিন্তু একটা শর্ত আছে। একটা কেন, 100টা শর্ত পূরণ করব, আগে আমাকে তুলো। আমার 100টা শর্ত পূরণ করা লাগবে না, আমার একটাই শর্ত, আমাকে ভালোবাসতে হবে। ওকে আমি ভেবে দেখবো, প্লিজ তুলো। ভাবলাম মেয়েটা কষ্ট পাচ্ছে, অতএব তুলি, তারপর কি হবে ওটা পরে দেখা যাবে। অনেকক্ষণ চেষ্টার পরে দিয়াকে উপরে তুললাম। এমনি গায়ে জোর নাই, তার উপর দিয়াকে তোলার সাথে সাথেই দিয়া আমাকে জড়িয়ে ধরলো। আহা কি মিষ্টি ঘ্রাণ আসছে দিয়ার শরীর থেকে, একেবারে বগুড়ার দইয়ের মতো। তারপর দিয়া নিজেকে আমার কাছ থেকে ছাড়িয়ে নিল। আসলে সামির, আমি একজনকে ভালোবাসি। দিয়ার কথা শুনতেই মনে হয় আমার মাথায় আকাশ ভেঙে পড়ল। নিজের অজান্তেই বুকের বাম পাশে চিনচিনে ব্যথা অনুভব করলাম।
দু চোখ দিয়ে অঝোর ধারায় বৃষ্টি পড়ছে। আরে বোকা, কাঁদছো কেন? আমি কাকে ভালোবাসি সেটা তো আগে শোনো। কাঁদো কাঁদো সুরে বললাম, কাকে? তোমাকে। আই লাভ ইউ সামির, উইল ইউ ম্যারি মি ডিয়ার? কথাটা শেষ হতে না হতেই রিয়াকে জড়িয়ে ধরে চুমু খেতে লাগলাম। এটাও কি পড়ার দরকার ছিল আপনাদের? আরো শক্ত করে জড়িয়ে ধরো না প্লিজ। তারপর আমি দিয়াকে আরো শক্ত করে জড়িয়ে ধরলাম। দিয়ার গরম নিঃশ্বাস এখনো আমার বুকে পড়ছে। এভাবে সারা জীবন ভালোবাসা দিয়ে আগলে রাখতে পারবে? পারবো গুন্ডি সোনা, যদি তুমি তোমার পাশে থাকার সুযোগ দাও। আল্লাদি গলায় কয়েকটা কিল ঘষে দিয়ে। ওই, আমাকে গুন্ডি বললে মেরে তক্তা বানিয়ে ফেলবো, আর আমি ছাড়া অন্য কোনো মেয়ের দিকে তাকালে চোখ তুলে ফেলবো। হায় হায়, কি মেয়ে রে বাবা! প্রেম না করতে এইরকম, না জানি প্রেম করলে আরো কত কিছু বলে। আমরা কি এখন যেতে পারি? আরে আমি তো ভুলেই গেছি, এখানে কেউ সিনেমা দেখছে আর একজন সিনেমা পড়ছে। চলো। তারপর সবাই মিলে বাসায় আসলাম। রাত হয়ে গেল, অনেক ক্লান্ত থাকায় শোয়ার সাথে সাথেই ঘুমিয়ে পড়লাম। সকালে উঠেই বুকের উপর ভারী কিছু অনুভব করলাম। আরে এটা তো দিয়া পাগলিটা, আমাকে জড়িয়ে ধরে আছে। কিন্তু এত সকালে ও আমার রুমে আসলো কিভাবে? হঠাৎ মনে পড়লো কাল রাতে তো পাগলিটা আমার কাছে এসেছিল ধন্যবাদ দেওয়ার জন্য। কি মায়াবী লাগছে মেয়েটাকে, মনে হয় সারা জীবন দেখলেও দেখার স্বাদ মিটবে না। তারপর হঠাৎ মনে পড়লো কেউ যদি দিয়াকে আমার রুমে দেখে তাহলে মান সম্মান সব শেষ হয়ে যাবে। দিয়া, এই দিয়া উঠো, দিয়া, ওই দি। হঠাৎ মামা দরজায় নক করলো। মামা যদি আজকে আমাদের দুজনকে একসাথে দেখে তাহলে তো অবস্থা খারাপ হয়ে যাবে। কি করব ভাবতেছি, হঠাৎ মনে হলো দিয়াকে ওয়াশরুমে রেখে আসি। যেই ভাবা সেই কাজ। দিয়াকে কোলে তুলে ওয়াশরুমে কমেডির উপর বসিয়ে রেখে দরজা খুলে দিলাম। কি ব্যাপার, দরজা খুলতে এত সময় লাগে? না মানে আসলে ঘুমিয়েছিলাম তো তাই। ও, তা তুমি কিভাবে আজকাল ওড়না পরে ঘুমাও নাকি? এই মেরে ছেড়ে, ইয়ার ওড়না তো আমার খাটের উপর, এখন কি হবে আল্লাহই জানে। এমন সময় মিম আসলো। মামা, ওই ওড়নাটা মিমের। মিম, ওটা তোর ওড়না? আমি মিমকে ইশারায় হ্যাঁ বলতে বললাম। হ্যাঁ বাবা, ওটা আমার ওড়না। ওহ, তাহলে এই বাঁচাও বাঁচাও! হঠাৎ দিয়া ওয়াশরুমের ভিতর থেকে চিৎকার দিয়ে উঠলো। দিয়ার চিৎকার শুনে মামার মিম অবাক হয়ে আমার দিকে তাকিয়ে আছে। দিয়া ওয়াশরুম থেকে বেরিয়ে এসে আমাকে জড়িয়ে ধরলো। সামির, দিয়া তোমার রুমে এলো কিভাবে? মামা, মিম জানে, আমি কিছু জানি না। আমাকে ফিসফিস করে বলল। ওরে হাদারাম, আমি কি জানি? প্লিজ একটু ম্যানেজ করে দে না আমার লক্ষ্মী বোন। আসলে বাবা, দিয়াকে আমি ওই রুমে পাঠিয়েছি। কেন? আসলে হঠাৎ করে আমার ওয়াশরুমের পানির লাইনটা বন্ধ হয়ে গেছে তো তাই। ওহ, বলেই চলে গেল। চাক পাচা গেল। এখন বলো তো তোমাদের মতলব কি? আর তোরা দুজন কি রাতেও একসাথে থেকেছিস? আরে না, আমি সকালে উঠে দেখি দিয়ে আমার বুকের উপরে আমাকে জড়িয়ে ধরে শুয়ে আছে। আমার কথায় দিয়া একটু লজ্জা পেল। ও, এই ব্যাপার। এটা বলে মিমও চলে গেল। এই গুন্ডি, তুমি আমার রুমে ঘুমিয়েছিলে কেন? ওই কুত্তা, তুমি আমাকে বাথরুমে রেখে এসছো কেন? দেখলেই যখন তুমি বাথরুমে, তার মানে নিশ্চয়ই কোনো সমস্যা হয়েছিল, যার কারণে তোমাকে বাথরুমে রেখে এসেছিলাম। কিন্তু তুমি চিল্লালে কেন? বাথরুমে তেলা পোকা ছিল, তাই ভয় পেয়ে গিয়েছিলাম। সেই গুন্ডি মেয়ে রে বাবা, এ আবার তেলা পোকা দেখে ভয় পায়। ফিসফিস করে কথাটা বললাম। ওই কি বললে? ওই যে তোর পেছনে তেলা পোকা, মজা করে বললাম। বলার সাথে সাথেই দিয়া আরে মারে নাই, আমাকে জড়িয়ে ধরলো, আমিও জড়িয়ে ধরলাম। কেবল একটা কিস করতে যাব তখনই মিম পড়লো। ভাইয়া, বিয়ে বাড়িতে এগুলো যাইস না। বলেই চলে গেল। কি ফাজিল মেয়ে রে বাবা, তার মানে আমার আর দিয়ার কথা সব মিম শুনে ফেলেছে। এই দিয়া আবার কোথায় গেল?
যাক বাবা, আপনাদের সাথে কথা বলতে বলতে দিয়াও পালালো। আজকে আমার মামাতো ভাইয়ের বিয়ে। বাড়িটা খুব সুন্দর করে সাজানো হয়েছে। ঘর থেকে বের হতে মিম দিয়া সহ একদল পরি এসে মানে মেয়েরা এসে আমাকে ঘিরে ধরলো। এই তোরা শোন, এটা আমাদের বরের ভাই, ওকে একটু শরবত খাওয়া। বান্ধবীদের উদ্দেশ্য করে বলল, এই নিন শরবত, সবটুকু খেয়ে নিন। যাক বাবা, এমনিতেই খুব পানি পিপাসা পেয়েছিল। মেয়েটা গুন্ডি হলেও মনটা পাথরের ন্যায় নরম, মানে তুলার মতো নরম। সবে মাত্র এক ঢোক শরবত খাইছি, মনে হচ্ছে কান দিয়ে বাতাস বের হচ্ছে। এতটাই ঝাল যে চোখে ঝাপসা দেখছি। মিম আমাকে পানি দিল, কিন্তু পানি খেয়েও কাজ হলো না। হঠাৎ দেখলাম লাল টকটকে একটা কি যেন। চোখে ঝাপসা দেখার কারণে ভালোভাবে বুঝতে পারলাম না ওটা কি, তবে দেখে মনে হয় মিষ্টি হবে। আর কোনো কিছু না ভেবে দিলাম এক কামড়, আর তখনই আউ! ও মা গো! আরে এটা তো দিয়ার কণ্ঠ। চোখ মুছতে মুছতে তাকিয়ে দেখি, হায় আল্লাহ, আমি তো মিষ্টি ভেবে দিয়ার ঠোঁটে কামড় দিছি। ভাগ্য ভালো যে বাড়িতে তেমন লোক ছিল না। তাছাড়া দিয়া যে জোরে চিৎকার দিছে, তাতে এতক্ষণে আমার 12টা বেজে যেত। দিয়ার দিকে তাকিয়ে দেখি মেয়েটার চোখ দিয়ে পানি ভরে গেছে, আর ঠোঁট কেটে রক্ত বের হচ্ছে। ভাবতেই খারাপ লাগছে। ছি, আমি এটা কি করলাম? দিয়ার চোখে পানি দেখে আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না। শক্ত করে জড়িয়ে ধরলাম দিয়াকে, তারপর বললাম, সরি সোনা, আসলে আমি দেখিনি যে ওটা তোমার ঠোঁট। আমি ভেবেছিলাম হয়তো মিষ্টি কিছু হবে, আসলে ছালের কারণে চোখে ঝাপসা দেখছিলাম তো। কেন আমার ঠোঁট তোমার মিষ্টি লাগেনি? আবার জিগায় মিষ্টি লাগছে মানে? পুরা টাঙ্গালের চমচমের মতো মিষ্টি লাগছে। তাহলে একবার মিষ্টি খেয়েই পেট ভরে গেল? দিয়ার কথা শেষ হতে না হতেই আবার একটা লিপ কিস দিলাম। একটা না 5 মিনিট কিস দেওয়ার পর দিয়া ওর রুমে চলে গেল, আর আমি আমার রুমে আসলাম। দুপুরে খাওয়া দাওয়া করে রুম থেকে বের হলাম, আর বের হয়ে 1000 বোর্ডের একটা শখ খেলাম। কারণ হলো দিয়া আজকে নীল শাড়ি পরেছে, সাথে নীল চুড়ি, কপালে টিপ, আর ঠোঁটে লাল লিপস্টিক। আমি যেন চোখই ফেরাতে পারছিলাম না। দিয়াকে একদম নীল পরীর মতো লাগছে। হঠাৎ আমার স্বপ্নে ঘোর কাটিয়ে দিয়া বলে উঠল, এই যে মিস্টার, কি দেখো এরকম করে? ওই কি হলো, কথা বলো। না না, মানে তোমাকে দেখছিলাম। কেন, এর আগে কখনো দেখোনি? দেখেছি, কিন্তু তোমার মাঝেও যে একটা পরী আছে সেটা কি তুমি জানো? আমার কথায় দিয়ে একটু লজ্জা পেল। ভাইয়া হইছে, এমন করে হা করে দেখা লাগবে না, পরে আরো অনেক দেখার চান্স পাইবা। তারপর আমরা সবাই মেয়ের বাড়িতে মানে বিয়ে করাতে যাওয়ার জন্য রওনা হলাম। সেখানে গিয়ে পৌঁছালাম মাগরিবের নামাজের সময়, কিন্তু সেখানে গিয়ে আর একটা মেয়ের উপর ক্রাশ খাইলাম। কিন্তু পরে মনে হলো, আরে আমি তো ভদ্র ছেলে, আর আমার জন্য তো দিয়া আছেই। আমার এই ব্যাপারটা মনে হয় দিয়া লক্ষ্য করেছে। দিয়া এসেই আমাকে বলতে শুরু করলো, এই যে মিস্টার, ওই মেয়ের দিকে এমন হা করে তাকিয়ে আছো কেন? মেয়েটা খুবই সুন্দর, একদম পরীর মতো। দিয়াকে রাগানোর জন্য বললাম। আর আমি পেতনির মতো মুখ ফুসকে বেরিয়ে গেল। তবে রে দাঁড়া, তোরে আজ আমি খাইয়ে আলামু, তোর হাড্ডি ভাইঙ্গা পানের দোকানে দিমু। কিন্তু কে শুনে কার কথা, দিলাম একদম। আপনারা কি ভাবছেন আমি সেখানেই দাঁড়িয়ে থাকবো? আমারে কি পাগলা কুত্তায় কামড়াইছে? যে গুন্ডি মাইয়া, তার উপর আবার বিয়ে বাড়ি, বুঝতেই তো পারছেন। আমাকে ধরতে পারলে কি হতো? দৌড়াতে দৌড়াতে একটা মেয়ের সাথে ধাক্কা খেলাম। ওই চোখে দেখেন না, চোখ কি খুলে বাসায় রেখে আইছেন নাকি? চোখ আছে দেখেই তো শুধু ধাক্কা খেলাম, তাছাড়া কি? রেগে অ্যাটম বোম হয়ে। তাছাড়া তো জড়িয়ে ধরতাম, আরো কত কি বলে দিলাম দূর। মেয়েটার সামনে বেশিক্ষণ থাকলে হয়তো খুশি মেরে আমার নাক ফাটিয়ে দিত। দৌড়াতে দৌড়াতে ধপাস করে একটা গাছের সাথে ধাক্কা খেলাম। আপনারা আবার ভাইবেন না যে ধাক্কা খেয়ে আমি আবার অতীত ভুলে গেছি, কারণ ওটা শুধু সিনেমাতেই হয়। ধুরো,
দৌড়ানোর পর শরীর একেবারে ঘেমে গেছে। ভাবলাম একটু ফ্রেশ হওয়া দরকার। ফ্রেশ হয়ে মুখে কিছু আটা ময়দা থুকু চুনো পাউডার লাগালাম। ভাবলাম মামার সাথে একটু দেখা করে আসি। মামার কাছে যেতেই ভূত ভূত ভূত! আর মামি তো বেহুশ। হোয়াট মামা, আই এম সামির, ইউর একমাত্র ভাগ্নে। মামা আমার ইংরেজি শুনে বেহুশ হওয়ার মতো অবস্থা। আমি ভাবলাম মামা মনে হয় ইংরেজি কম জানে, সেজন্য আমার কথা বুঝতে পারেনি। সামির, তুমি যে আমার ভাগ্নে এটা যেন কাউকে বলো না, কেমন? আমার চেহারা দেখলে যে কেউই ভয় পাবে, সেজন্য মামা কথাটা বলল। ওকে মামা, ইউ কোনো টেনশন করো না বলেই চলে আসতে লাগলাম। তখনই দিয়ে আমার সামনে পড়ে ভূত বলে চিল্লাতে চিল্লাতে বেহুশ হয়ে গেল। কি ব্যাপার, সবাই আমাকে দেখে ভূত ভূত করছে কেন? যেই মাত্র আয়নার সামনে গেলাম, এবার আমি নিজেই বেহুশ হওয়ার মতো অবস্থা। কারণ তখন চুনো ভেবে কালি মুখে দিয়েছিলাম। দেখতে দেখতে বিয়েটাও হয়ে গেল। তারপর সবাই বাসায় আসলাম বউ নিয়ে। ভাবলাম দিয়ার সাথে একটু কথা বলা দরকার, কিন্তু আমাকে অবাক করে দিয়ে দিয়া নিজেই আমাকে এসে বলল, ওই মিস্টার শয়তান, তোমার মামাতো ভাইয়ের বিয়ে তো হলো, তোমার কবে হবে শুনি? যেদিন তোমাকে আপন করে পাবো তার আগের দিন, টিয়াকে জড়িয়ে ধরে বললাম। এই ছাড়ো বলছি, লোকে দেখলে কি ভাববে? লোকে কি ভাববে সেটা দেখার বিষয় আমার নাই। টিয়াকে দেয়ালের সাথে চেপে ধরলাম। ওর দু হাতের ওপর আমার হাত রেখে টিয়ার খুব কাছাকাছি গেলাম। টিয়ার গরম নিঃশ্বাস আর আমার নিঃশ্বাস এখন এক হয়ে গেছে। লজ্জায় টিয়ার চেহারা পুরো পাকা টমেটোর মতো হয়ে গেছে। যেই মাত্র আমাদের দুজনের ঠোঁট এক করব, তখনই কি ব্যাপার, বাসর কি আজকে 2 জায়গায় হবে নাকি? মিমের কথায় দিয়ে একটু লজ্জা পেল। না মানে আসলে আর বলতে হবে না, আমি বুঝে গেছি। তোমাদের ডিস্টার্ব করার জন্য সরি। বলেই বাইরে চলে গেল। আর আপনাদের তো একটা কথা বলতে ভুলেই গেছি, মিমো আমাকে মনে মনে ভালোবাসে, কিন্তু মুখে কোনোদিনও বলেনি। সেজন্য আমার আর দিয়া রোম্যান্স করার সময় এসে ডিস্টার্ব করে। যাই হোক, এখন গল্পে আসা যাক। মিম যা বললো তা কি আজ হবে? মানে বিয়ের আগেই বাসর করার কথা। আমি জানি না। দিয়ার মুখে যতই বলুক আমি জানি না, কিন্তু আমি উত্তর পেয়ে গেছি। তখন আমি দিয়াকে কোলে তুলে নিয়ে বিছানায় শোয়ালাম। আস্তে আস্তে তার পুরো শরীরে কিস করতে লাগলাম। বাবু আজ এই পর্যন্তই থাক, বাকিটা না হয় আরেকদিন হবে। সুযোগ একবারই আসে, বারবার নয়। তারপর আমরা দুজনেই ভালোবাসার গভীর সমুদ্রে ডুবে গেলাম। মাঝরাতে হঠাৎ কারো কান্নার আওয়াজে ঘুম ভেঙে গেল। বিছানা থেকে উঠে দেখি মিম কান্না করতেছে। মিম, কি হয়েছে তোমার? কাঁদছো কেন? আমি কাঁদলে তোমার কি? আমি আবার কি করলাম? কি হয়েছে খুলে বলো। আমি তোমাকে ভালোবাসি সামির, তুমি কেন বোঝো না আমার মনের কথা? দেখো মিম, তুমি ভালো করেই জানো আমি দিয়াকে ভালোবাসি, আর দিয়াও আমাকে ভালোবাসে। আমি এত কিছু জানি না, আমি তোমাকে ভালোবাসি। তুমি যেটা চাও সেটা কোনোদিনও হবে না, কারণ আমি দিয়াকে ছাড়া বাঁচবো না। আরেকবার দিয়ার কথা বললে তোকে আমি খুন করে ফেলবো। আমাকে জড়িয়ে ধরে আমাদের কথা শুনে দিয়া যে ঘুম থেকে উঠে গেছে সেদিকে আমি লক্ষ্যও করিনি। প্লিজ তুমি শান্ত হও। বাবা, খুব ভালো লাগছে তোমাদের এই ভালোবাসা দেখে। দিয়া তুমি কখন আমাকে থামিয়ে দিয়ে। আমাকে যদি ভালো নাই বাসো, তাহলে কেন আমার জীবনটা নষ্ট করলে? দিয়া তুমি আমাকে ভুল বুঝো, আবার আমাকে থামিয়ে দিয়ে। আমি কিছু বুঝতে চাই না, আমি শুধু জানতে চাই কেন তুমি আমার জীবনটা নষ্ট করলে। দিয়া, তুই আমাদেরকে ভুল বুঝছিস। আমি নিজের চোখে যা দেখলাম তা কি ভুল? আমি তো আমার নিজের চোখকে অবিশ্বাস করতে পারি না। আসলে মিম যে আমাকে জড়িয়ে ধরেছিল সেটা মনে হয় দিয়া দেখেছে, আর সেই কারণে আমাকে ভুল বুঝেছে। আমাদের কথা বলতে বলতে কখন যে সকাল হয়ে গেছে সেদিকে আমার কোনো খেয়ালই নেই। দিয়া তুমি আমার কথাটা বোঝার চেষ্টা করো। আমি কোনো কিছুই বুঝতে চাই না। আমি এক্ষুনি আমাদের বাসায় চলে গেলাম।
তোমরা ভালো থেকো। বলেই কাঁদতে কাঁদতে চলে গেল। দূর, মনটাই খারাপ হয়ে গেল। দিয়া নেই, আমি থেকে বা কি করব। আমিও আমার মামাকে বলে বাসায় চলে আসলাম। বাসায় এসে সোজা আমার বন্ধুদের কাছে গেলাম। তারপর সবকিছু খুলে বললাম তাদেরকে। দোস্ত নে সিগারেটটা খেয়ে মাথাটা ঠান্ডা কর। আমি এখন কি করব দোস্ত? দিয়া তো আমাকে ফুল বুঝে চলে গেল। তুই দিয়াকে পুরো ব্যাপারটা বুঝিয়ে বল। বোঝানোর অনেক চেষ্টা করেছি, কিন্তু কোনো লাভই হয়নি। তুই কিছুদিন কলেজে যাস না, আর দিয়ার সাথে কথা বলবি না, দেখবি ও তোকে খুঁজবে। গুড আইডিয়া। বন্ধুদের কাছ থেকে বিদায় নিয়ে বাসায় আসলাম। তারপর খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়লাম। সকালে উঠে মোবাইল চেক করলাম দিয়ার কোনো কল বা SMS আসে কি না, কিন্তু দুঃখের বিষয় দিয়া মেসেজ বা কল কোনোটাই দেয়নি। তোর কিছুই ভালো লাগছে না। আর হঠাৎ করে ফোনটাও নষ্ট হয়ে গেল। এইভাবেই 3 দিন কেটে গেল। না, আর ভালো লাগছে না। আজকে দিয়ার সাথে দেখা করতেই হবে। সকাল সকাল কলেজে গেলাম। কলেজ গেটে পা রাখবো ঠিক এমন সময় কে যেন শার্টের গলা ধরে ঠাস। আরে এটা তো দিয়া। 3 দিনে কীরকম হয়ে গেছে মেয়েটা। চোখের নিচে কালো দাগ পড়ে গেছে, আর অনেক শুকিয়েও গেছে। আমার শার্টের গলা ধরে কাঁদতে কাঁদতে বলতে লাগলো, আমাকে কাঁদিয়ে খুব সুখ পাস তাই না? এতদিন কই ছিলি বল? তুমি হয়তো জানো না, তোমার চেয়েও কষ্ট আমি বেশি পেয়েছি। আসলে আমিও আগে চেয়ে শুকিয়ে গেছি, আর আমার চোখের নিচেও কালো দাগ হয়ে গেছে। একদম ঢং করবি না। যদি ভালোবাসতে নাই পারবি তাহলে কেন ভালোবাসা শিখাইছিলি? আমি এবার নিজেকে কন্ট্রোল করতে না পেরে দিয়াকে জড়িয়ে ধরলাম আর বললাম, তোকে খুব ভালোবাসি পাগলি, তোকে ছাড়া আমি বাঁচবো না। আমিও তোকে খুব ভালোবাসি, তোকে ছাড়া আমিও বাঁচবো না। তারপর দুজনকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলাম। আর পুরো কলেজের শিক্ষার্থীরা আমাদের হাততালি দিয়ে স্বাগতম জানালো। এভাবেই চলতে থাকলো আমাদের ভালোবাসা। কিছুদিন পর হঠাৎ দিয়া ফোন করে বলল, হ্যালো বাবু, একটা সর্বনাশ হয়েছে। কেন, কি হয়েছে বাবু? আজকে আমাকে পাত্রপক্ষ দেখতে আসবে। আরে পাগলি, দেখতে আসলেই তো আর বিয়ে হয় না। আমি কিন্তু তোমাকে ছাড়া বাঁচবো না। যদি বাবা আমার বিয়ে ঠিক করে তাহলে কিন্তু আমি আত্মহত্যা করব। ওই পাগলি, তুই বলে আমার কি হবে? তুমি প্লিজ কিছু একটা করো, তাছাড়া বাবা আমার বিয়ে দিয়ে দেবে। বাবু, একটু অপেক্ষা করো। আমি কিছুদিনের মধ্যে তোমার বাবার সাথে কথা বলবো। সত্যি তুমি আমার বাবার সাথে কথা বলবা? বাবু, সত্যি। ট্রু। এখন ভাবতেছি কিভাবে আমি দিয়ার বাবার সাথে কথা বলবো। হঠাৎ মাথার মধ্যে একটা আইডিয়া আসলো। আমার বন্ধুর কাছ থেকে কিছু শিখে নেওয়া দরকার। বন্ধুর কাছে ফোন দিলাম। দোস্ত, কেমন আছিস? ভালো, তুই? ভালো না রে দোস্ত। কেন, কি হয়েছে আবার? দোস্ত, দিয়ার বাবার সাথে কথা বলবো। কিভাবে কি বলবো একটু শিখিয়ে দে না প্লিজ। তুই দিয়ার বাবা মানে কমিশনের সাথে কথা বলবি? প্লিজ দোস্ত, কিছু শিখিয়ে দে। আপনি যাকে কল করেছেন তিনি এখন কাউকে কোনো কিছু শিখিয়ে দেওয়া থেকে বিরত আছেন। অনুগ্রহ ফোনটা কেটে দিন। তোর শালা, কমিশনের নাম শুনেই ভয় পাইছে মনে হয়। যা করার নিজেকেই করতে হবে। আবার ভাবতেছি বাংলা সিনেমার মতো যদি টাকার অফার করে তাহলে টাকাও নিমো আর দিয়াকেও নিমো। হঠাৎ দিয়া ফোন করলো। আমার বাবুটা এখন কি করে? তোমার বাবুটা এখন তোমার কথা চিন্তা করে। চিন্তা করতে হবে না বাবু, আমার বিয়ে ঠিক হয়নি। বাবাকে বলে দিয়েছি ছেলে আমার পছন্দ হয়নি। দিয়ার কথা শুনে মনে হলো খুশির ঠেলায় চোখে মুখে LED বাল্ব জ্বলে উঠল। কিন্তু বাবু, একটা সমস্যা আছে। আরে কি সমস্যা আমাকে বলো, আমি সব কিছু ঠিক করে দিব। বাবু, আমি বাবাকে বলেছি যে তুমি আজকেই বাবার সাথে দেখা করে কথা বলবা। দিয়ার কথা শুনে আমার সদ্য জ্বলে থাকা LED বাল্বটা ফুটুস করে ফিউজ হয়ে গেল। কাঁদো কাঁদো সুরে বললাম, আজকে দেখা করতে হবে? তুমি ভয় পাচ্ছ কেন বাবু? আমি আছি তো। বলে ফোনটা কেটে গেল। আর এদিকে ভয়ে আমার কলিজা শুকিয়ে গেছে। পুলিশ কমিশনার সাথে আজকে কথা বলবো, তা আবার তার মেয়ের ব্যাপারে।
ভাবতেই মনটা কেঁপে উঠছে। পরে ভাবলাম যা হয় হবে, আজকে কথা বলবই। দুপুরে খাওয়া দাওয়া করে দিয়ার বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। দেখতে দেখতে দিয়ার বাসা চলে আসলাম। বাড়িটা দেখেই আমার মাথা ঘুরে গেল। এত সুন্দর বাড়ি আমি কখনো দেখিনি। অনেকক্ষণ বসে থাকার পর দিয়ার বাবা আসলো, আর সাথে দিয়াও আসলো। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো। তা বাবা, তুমি নাকি আমার মেয়েকে পছন্দ করো? জি আঙ্কেল। তোমার বাবা কি করে? জি, সরকারি কর্মজীবী চালায়। ভিলেন মার্কে একটা হাসি দিয়ে বলল। তার মানে তুমি গরিব? দিয়ার বাবার কথা শুনে বাংলা সিনেমার কথা মনে হয়ে গেল, আর আমিও নায়ক মার্কে একটা হাসি দিয়ে বললাম, চৌধুরী সাহেব, থুক্কু কমিশনার সাহেব, আমি গরিব হতে পারি কিন্তু আমার মনটা অনেক বড়। আরে মন বড় দিয়ে কি হবে, বড় হতে হবে ধন। দিয়ার বাবার কথা শুনে আমি যেন আকাশ থেকে পড়লাম। হালার পুতে কয় কি? দিয়া তো লজ্জায় দিয়েছে দৌড়। আর আমি হা করে 5 মিনিট ধরে তাকিয়ে আছি। এই 5 মিনিটে কত লক্ষ লক্ষ মশা মাছি যে আমার পেটে আগমন করেছে আমি নিজেও জানি না। দিয়ার বাবা ব্যাপারটা মনে হয় লক্ষ্য করেছে। তারপর বলল, আরে বোকা, আমি বলছি ধন সম্পদের কথা। ওহ, তুমি কি আমাদের ধন সম্পত্তি দেখে আমার মেয়েকে ভালোবাসো? কমিশনার সাহেব, আমি গরিব হতে পারি কিন্তু লোভী না। বলেই পেছনে হাঁটা শুরু করলাম। কিন্তু একটা ব্যাপার মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে। সিনেমার মধ্যে দেখেছিলাম নায়িকার বাবা নায়ককে টাকা দিয়ে অফার করে, কিন্তু এই হালার পথে করলো না কেন? আর এতক্ষণে তো আমাকে ডাকার কথা। এসব ভাবছি, হঠাৎ দিয়ার বাবা ডাক দিল। যাক বাবা, যেহেতু ডাক দিছে তাহলে নিশ্চয়ই এবার টাকার অফার করবে। খুশি মনে দিয়ার বাবার দিকে যাচ্ছি আর ভাবছি কত টাকা দিতে পারে। তোমার ভালোবাসার কাছে আমি হার মেনে গেলাম বাবা। হায় হায়, হালাই কয় কি? তাহলে কি আমাকে টাকা দেওয়ার জন্য ডাকেনি? মনে মনে কমিশনারের 14 গোষ্ঠী উদ্ধার করলাম। কমিশনার সাহেব, আমার ভালোবাসা পিওর সয়াবিন তেলের মতো বিশুদ্ধ। আপনি আবার ভাইবেন না যে আমি পাম অয়েলের কথা বলছি। তারপর দিয়ার বাবা দিয়াকে ডাক দিল, আর দিয়া আসার পর আমার হাত আর দিয়ার হাত এক করে দিল। খুশির ঠেলায় দিয়ার বাবার সামনেই দিয়াকে জড়িয়ে ধরলাম। কিন্তু খুব আফসোস হচ্ছে, কারণ আমি ভেবেছিলাম দিয়ার বাবা আমাকে টাকা দিয়ে বলবে, আমার মেয়েকে ভুলে যাও, আর আমি টাকাও নেব আর তার মেয়েকেও ভালোবাসবো। কিন্তু এখন শুধু মেয়েকেই পেলাম, টাকা আর পেলাম না। দিয়ার সাথে কথা বলে বাসায় আসলাম, আর বাসায় আসতে শুনি মিম নাকি আত্মহত্যা করার চেষ্টা করেছে, এখন নাকি হাসপাতালে আছে। কোনো কিছু না ভেবে দিলাম দৌড় হাসপাতালের উদ্দেশ্য। হাসপাতালে গিয়ে দেখি মিমকে অপারেশন থিয়েটারে রাখা হয়েছে। আমি কাছাকাছি যেতেই মামা বলল, তুমি আসছো বাবা? মিম জ্ঞান ফিরে শুধু তোমাকেই দেখতে চাচ্ছে। মামা, আমি এসে গেছি, আর কোনো ভয় নেই, মিমের কিছুই হবে না। তাই যেন হয় বাবা। অনেকক্ষণ বসে থাকার পর ডাক্তার অপারেশন থিয়েটার থেকে বের হলো। ডাক্তার সাহেব, মিমের কি অবস্থা এখন? ডাক্তার সাহেব বলল, চিন্তার কোনো কারণ নাই, রোগীর অবস্থা এখন স্বাভাবিক আছে। ডাক্তারের কথা শুনে মনটা ভালো হয়ে গেল, কিন্তু একটা বিষয় বুঝতে পারছি না, মিম আত্মহত্যা কেন করতে চেয়েছিল? তখন আমি মামাকে বললাম, মামা, মিম আত্মহত্যা করতে চাইছিল কেন? আজকে মিমকে পাত্রপক্ষ দেখতে আসছিল, কিন্তু মিমের নাকি ওই ছেলেকে পছন্দ হয়নি। ও নাকি অন্য কাউকে ভালোবাসে। আমি শুধু বলেছিলাম তোর মন যা চায় তুই তাই করো, আমি কিছু জানি না। হঠাৎ ডাক্তার এসে বলল মিমের জ্ঞান ফিরেছে। তারপর আমরা সবাই ভিতরে গেলাম। আমাকে দেখে মিম কাঁদতে লাগলো আর বলতে লাগলো, আমি তোমাকে ভালোবাসি, তোমাকে ছাড়া আমি বাঁচবো না। মিমের মুখে এমন কথা শুনে মামার মামি অবাক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। তারা হয়তো বুঝতে পারছে মিমের সেই ভালোবাসার মানুষটা আর কেউ না, স্বয়ং আমি। কিন্তু আমি তো মিমকে ভালোবাসি না, এটা আমি মিমকে কিভাবে বোঝাবো? মিম, তুমি এসব কি বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। বাবা, আমি স্বামীকে ভালোবাসি, তাকে ছাড়া আমি বাঁচবো না। কিন্তু মিম, আমি তো তোমাকে আমাকে থামিয়ে দিয়ে, বাবা, তুমি মিমকে ভালোবাসো? আমাকে বলতেই পারতে, আমি তোমাদের বিয়ে দিয়ে দিতাম। মামি,
আপনি আমার কথাটা বোঝার চেষ্টা করুন। কিছু বোঝার দরকার নেই, আজকেই তোদের বিয়ে দিব। কিন্তু মা, আমি একজনকে আমাকে থামিয়ে দিয়ে। আমি কিছুই বুঝতে চাই না। আমরা বিয়ের ব্যবস্থা করতে গেলাম, তুই আর মিম এখানেই থাক। বলেই চলে গেল। এখন শুধু আমি আর মিম। ভাবছি দিয়া যদি এই ব্যাপারে জানে তাহলে আমাকে তো মারবেই, সাথে মিমকেও। হঠাৎ দেখি দিয়া আসছে, এই সেরে ছেড়ে কোন হালার পুঁতে যেন দিয়াকে বলে দিয়েছে। দিয়ার চোখ মুখ দেখে বোঝা যাচ্ছে আজ আমার আর কোনো বাঁচার পথ নেই। দিয়া এসে মিমের চুলের মুঠি ধরে মারতে লাগলো আর বলছে, হারামজাদি কুত্তি, তোর এত বড় সাহস, তুই আমার স্বামীকে বিয়ে করবি? মিমের চুলের মুঠি ধরে, ওই শাকচুন্নি, তোর কত বড় সাহস, তুই আমার হবু বরের সাথে প্রেম করিস? দিয়ার চুলের মুঠি ধরে। আমি দর্শকের মতো তাদের মারামারি দেখছি। হঠাৎ দিয়া একটা লাঠি নিয়ে মিমকে মারতে যাচ্ছে। না, মারামারি দেখা যাবে না, এখন যা করার আমাকেই করতে হবে। দিয়া মিমকে লাঠি দিয়ে আঘাত করার আগেই আমি লাঠিটা ধরে ফেললাম, তারপরে ঠাস করে একটা চড় বসিয়ে দিলাম। এই প্রথমবার আমি দিয়ার গায়ে হাত তুললাম। সব কিছুর একটা লিমিট আছে দিয়া। ও, আমার তো মনেই ছিল না যে তুমি আর কেউ না, তুমি তো এখন অন্য কারো। তুমি আমার কথাটা একবার বোঝার চেষ্টা করো। আমি আমি কোনো কিছু বুঝতে চাই না, যা বুঝার আমি 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 বুঝে গেছি। বুঝে যখন গেছিস তাহলে এখানে দাঁড়িয়ে আছিস কেন? যা ভাগ। রাগের মাথায় কথাটা বলে ফেললাম। আমার কথা শুনে দিয়া কাঁদতে কাঁদতে চলে গেল। ঠিকই করছো, যেমন মেয়ে তেমন সাজা। ধুর, কিছুই ভালো লাগছে না, বারবার শুধু দিয়ার কথা মনে পড়ছে। কষ্টটা কমাতে নাইট ক্লাবে গেলাম। জীবনের প্রথম আজ ড্রিঙ্কস করলাম। কখন যে সন্ধ্যা হয়ে গেছে আমি নিজেও জানি না। হঠাৎ মার ফোন। তুই কি মানুষ নাকি অন্য কিছু? আজ তোর বিয়ে আর তুই এখন পর্যন্ত বাইরে আছিস? 5 মিনিটের মধ্যে বাসায় আয়। বলে ফোনটা কেটে দিল। বিয়ের কথা শুনে আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। কি আর করার, আজ আমি বলি পাঠা। বাসায় গিয়ে শান্ত ছেলের মতো বিয়েটা করলাম। হঠাৎ এক বন্ধু দৌড়ে এসে একটা চিঠি আমার হাতে ধরিয়ে দিল। তাহলে চলুন, চিঠিতে কি লেখা আছে। প্রিয় সমীর, আমি জানি চিঠিটা তুমি যখন হাতে পাবে তখন হয়তো আমি আর বেঁচে থাকবো না। অনেক আশা করেছিলাম তোমাকে নিয়ে ঘর বাঁধবো, আমাদের 2টা পিচ্ছি হবে, একটা তোমার মতো আর একটা আমার মতো। অনেক আশা ছিল সারা জীবন তোমার বুকে মাথা রেখে ঘুমাবো, কিন্তু নিয়তি হয়তো আমার ভাগ্যের সেই সুখটা রাখেনি। তুমি হয়তো জানো না যে আমি মা হতে চলেছি আর তুমি বাবা। আজকে আমি তোমাকে কথাটা বলতাম, কিন্তু দেখো কি কপাল আমার, সেই সুযোগটা পর্যন্ত আমার হলো না। আর সবচেয়ে বেশি কষ্ট হলো আমার পেটের বাবুটার, কারণ সে দুনিয়ার আলো দেখার আগেই দুনিয়া ছেড়ে চলে গেল। কি করব বলো, তোমাকে ছাড়া আমার জীবন মূল্যহীন ছিল। আর হ্যাঁ, আমাকে মাফ করে দিও, কারণ আমি বলেছিলাম সারা জীবন তোমার পাশে থাকবো, কিন্তু তোমাকে রেখেই আমি বিয়ের মধ্যে চলে গেলাম। ভালো থেকো, সুখে থেকো। আর একটা কথা, যদি কোনোদিন আমার কথা মনে পড়ে তাহলে ওই আকাশের দিকে তাকাবে। সেখানে হয়তো তুমি আমাকে দেখতে পাবে না, কিন্তু আমাদের পিচ্ছিটাকে দেখতে পাবে, কারণ পিচ্ছিরা নাকি ফেরেশতার মতো পবিত্র, আর পবিত্র জিনিস সবসময় আকাশের তারা হয়ে থাকে। ইতি, তোমার কোনটি ভালোবাসার পাগলি। চিঠিটা পড়তে পড়তে কাঁদতে লাগলাম। বিয়ে বাড়ির সবাই আমার দিকে তাকিয়ে আছে। সবাই ভাবছে বিয়েতে তো মেয়েরা কাঁদে, তাহলে আমি কাঁদছি কেন? হ্যাঁ, সেটা শুধু আমি জানি। কান্না যেন থামতেই চাচ্ছে না, আর চিল্লায় বলতে ইচ্ছে করছে, আমি তোমাকে ভালোবাসি দিয়া, প্লিজ তুমি আমাকে মাফ করে দাও প্লিজ। হঠাৎ আমার ঘুম ভেঙে গেল। আমি কি দেখলাম? এতক্ষণ যা দেখছিলাম সব স্বপ্ন ছিল। ইয়া আল্লাহ, তোমার কাছে হাজারো ধন্যবাদ। আমার মনে পড়েছে আমি দিয়ার আব্বুর সাথে কথা বলে বাসায় এসেছিলাম। মামা ফোন করেছিল, তারপর হসপিটাল থেকে এসে শুয়ে পড়লাম, আর এতক্ষণ এত ভয়ানক স্বপ্ন দেখছিলাম। অজান্তেই 2 ফোঁটা পানি চলে আসলো।
আমার জীবনে এর থেকে ভয়ানক স্বপ্ন আমি কখনো দেখিনি। পৃথিবীর সবচেয়ে বড় কষ্টের জিনিস নিজের আপন কিছু হারানো, যা আমি স্বপ্নে দেখলাম। এরপর দিয়ার ফোন আসলো। হ্যালো। জান, আব্বু বলেছে কয়েকদিনের ভিতরে আমাদের বিয়ে, যদি হয়ে যায়। আমার চোখ দিয়ে পানি পড়ছে, কারণ আমি এখনো আমার প্রিয় জিনিসটি হারাইনি। কথা বলো, কি হয়েছে সামির? সামির! কিছু না। আর হ্যাঁ, আমি আজই বলবো তোমার কথা আব্বু আম্মুকে। ওকে মাই লাভ, বাই। বাই। আমি দিয়াকে বুঝতেই দেইনি আমার চোখে পানি, আমার কষ্টটা। রাত হয়ে গেল, সবাই হসপিটাল থেকে আসলো। আব্বু, একটা কথা বলবো। হ্যাঁ বল। আমার পছন্দের একজন আছে, যাকে আমি বিয়ে করব। কি বলছিস? এ তো ভালো খবর। ও, তো মেয়েটা কে বাবা? কমিশনারের মেয়ে। কি বলছিস? তার বাবা কি রাজি? হ্যাঁ, রাজি। তোদেরই কিসের? তাদের সাথে কথা হয়ে যাক। আমি তো দারুণ খুশি। মন চাচ্ছে মুলি ডান্সতেই, লুঙ্গি ডান্সতেই। এইভাবে সব আয়োজন হলো, আর আব্বু আম্মু তাদের সাথে কথা বলল, আর বিয়ের দিনটা পাকা হয়ে গেল। আস্তে আস্তে বিয়েটা হয়ে গেল। সবাই এই জন্যই বলেন আলহামদুলিল্লাহ। আরে আমার সাথে সাথে কে বলতে বলেছিল? হ্যাঁ, আজ আমাদের বাসর ঘর, ছাদে বসে আড্ডা দিচ্ছি, আর মনে মনে বলছি ভালো হলো এই স্বপ্নটা স্বপ্নই রয়ে গেল, সত্যি হলো না। না হলে আজ হয়তোবা দিয়া থাকতো না, না হয় আমি থাকতাম না, আর না থাকতো এই পাঠক পাঠিকারা। তখন আমি বললাম, ওই শোন, কি? আমি যাচ্ছি। কেন দাঁড়া, কোথায় যাচ্ছিস? আরে দিয়া অপেক্ষা করছে তো। দূর, বাদ দে তো, তাড়াহুড়া কিসের? ভাবি তো আর চলে যাবে না, শালা স্যার আমায়। তখন আম্মুর আগমন। কিরে, এখনো বসে আসছিস? হ্যাঁ আম্মু, যাচ্ছি। আরে আন্টি, তাকে কখন থেকে বলছি যা ঘরে যা। ভাবি তোর জন্য অপেক্ষা করছে, তবুও যায় না। ইয়া আল্লাহ, ঠাড়া পড়া মিথ্যে কথা। তারপর রুমে থাকলাম, ঢুকলাম, দেখি দিয়া বসে আছে, গুন্ডি বউ আমার। সামনে গেলাম, পা ধরে সালাম করলো। হয়েছে হয়েছে, আর সালাম করতে হবে না, জানি টাকার জন্য সালাম করেছো, আমার জন্য না। তখন দিয়া বলল, যদি আমি বলি আমায় টাকার জন্য বিয়ে করেছিস, আমার ভালোবাসার জন্য না? খাইছে, এই তো বাপেরও বাপ, থুক্কো মা। সরি আমার গুন্ডি বউটা, পিছন থেকে জড়িয়ে ধরে বললাম। হয়েছে। সরি বেবি। এই তোমার নাক কান ধরে বলছি, আর কখনো বলবো না এইসব। তার কান ধরে বললাম। সত্যি? এখন চলো, একটা কাজ আছে। এখন কি কাজ? আগে চলো অজু করে নাও। তাকে নিয়ে অজু করলাম নামাজ পড়ার জন্য। জানো, আমার একটা স্বপ্ন সত্যি হলো, আর একটা মিথ্যা। এই দুইটার জন্য আমরা 2 রাকাত নামাজ পড়ব। কোন দুটো? পরে বলবো। তারপর দুজনে নামাজ পড়লাম। এখন আর একটা কাজ বাকি আছে। আবার কি কাজ? ওই যে ইন্টারমিশন। মানে? লজ্জা পেয়ে মনে হয় বুঝতে পেরেছে, আপনারা আবার বোঝেন না। তারপর ওকে কোলে তুলে নিলাম। দাঁড়া, আমারও একটা স্বপ্ন আছে। কি? ছাদে চলো। তারপর দুজনে ছাদে গেলাম, অনেকক্ষণ রোমান্টিক কথা বললাম। আপনাদের বলা যাবে না, এত শোনার কি আছে, পার্সোনাল কথা শুনতে হয়। নামার সময় দিয়া পা পিছলে পড়ে গেল। দেখে হাঁটতে পারো না? সরি, আমার কোলে না। তারপর ওকে কোলে নিয়ে নিচে আসলাম। রুমে ঢুকতেই ও আমার কোল থেকে দৌড় দিল। আই এম তো অবাক। তার মানে সে অভিনয় করছিল। আমি জোরে দৌড়ে ওকে ধরলাম। মজা করা না? ছাড়ো আমায়। না, আজ কোনো ছাড়াছাড়ি নেই। ওকে কোলে নিয়ে বিছানায় আসলাম, পরে শুয়ে দিলাম। ওর উপরে আমি উঠলাম। ওর এত কাছাকাছি চলে এসেছি যে ওর নিঃশ্বাস আবার মুখে পড়ছে। ওর চোখে চোখ রেখে ওর ঠোঁটে ঠোঁট মিলিয়ে দিলাম। পরে ওর ঘাড়ে একটা কিস করলাম। সে কেঁপে উঠল। সাথে সাথে হারিয়ে গেলাম অজানা দেশে।